শয়ে শয়ে বন্দি পালিয়ে যাচ্ছে। দেশে যখন আইন কানুন থাকে না, আইন কানুন যখন সর্বনেশে হয়ে যায়, তখন বোধহয় এই ছবিটাই ঘটে। যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের লক্ষ্য কি ছিল? কোটা বিরোধী। সুপ্রিম কোর্টের রায়ে তাদের আন্দোলনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হয়, কিন্তু তারপর আমরা দেখেছি একের পর এক জেল থেকে যারা জেএনবি, যারা জঙ্গি, যারা সন্ত্রাসবাদী, যারা খুনি, যারা চোর, যারা ডাকাত, তারা বেরিয়ে যাচ্ছে। অথচ আমরা আশ্চর্যভাবে একটা খবর সামনে এসেছে সূত্র মারফত, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি দেশে আমাদের ভারতবর্ষে এসে তিনি যখন আশ্রয় নিয়েছেন, তাকে গ্রেপ্তার করে তুলে দিতে হবে বাংলাদেশের হাতে, এমনটাই বলছে সুপ্রিম কোর্টে যারা অ্যাসোসিয়েশন রয়েছেন আইনজীবীদের, তারা বলছে। কিন্তু এই ছবিগুলো দেখার পর গোটা দেশ, গোটা রাজ্য, এমনকি ভারতের প্রতিটা মানুষ হয়তো প্রশ্ন করবে যে এই বাংলাদেশে আর কতদিন এই অরাজকতাটা চলবে। এই প্রশ্ন যখন আমার তোমার মনে এসছে, ঠিক একই রকমভাবে বাংলাদেশের মানুষজনের মনেও কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের যে পরিস্থিতিগুলোর দিকে আমরা নজর রেখেছিলাম লাগাতার শুনতো, প্রথমের দিকে হয়তো একটা আন্দোলন ছিল, কিন্তু পরবর্তী সময়ে যে হামলা, যে নৃশংসতার ছবি আমরা দেখেছি, যে মর্মান্তিক ছবিগুলো আমাদের নজরে এসছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সমস্ত ছবি, হয়তো এই টেলিভিশনের পর্দায় তুলে ধরা সম্ভব হয়নি। কিন্তু যারা এই মুহূর্তে মোবাইলটা নিয়ে অন্ততপক্ষে সার্ফিং করছেন, তারাও হয়তো স্ক্রল করতে করতে সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন, কি ভয়ঙ্কর ছবিগুলো ধরা পড়ছে। আর এরই মধ্যে খবর আসছে একটার পর একটা সংশোধনাগার ভেঙে সেখান থেকে পালিয়ে যাচ্ছে অপরাধীরা, যার মধ্যে অসংখ্য জঙ্গিরা রয়েছে, যাদের জঙ্গি মনস্কতা রয়েছে, জঙ্গি কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত। এবং এটা শুধুমাত্র একটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে যে আশঙ্কার, ভয়ের, তা নয়। একই সঙ্গে জঙ্গিরা কোনো নির্দিষ্ট দেশের হতে পারে না, জঙ্গিদের মাতৃভূমি বলে নির্দিষ্ট কোনো জায়গা হতে পারে না। তাদের একটাই কাজ, সেটা হচ্ছে নাশকতা, 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 সন্ত্রাস। আর সেই সন্ত্রাসমূলক কাজকর্ম করবার জন্য শুধুমাত্র নিজের দেশের ক্ষতি নয়, অন্য দেশের ক্ষতিটাও তারা করে থাকে। আর এই মুহূর্তে অসংখ্য জেলবন্দি যারা রয়েছে, শুধু জঙ্গি না, অপরাধমূলক কাজের সঙ্গে যারা যুক্ত, হয়তো খুনখামারি করে তারা গিয়েছে জেলে, হয়তো রাহাজানি, লুটপাট, এমনকি নারী নির্যাতন, ধর্ষণের পর্যন্ত অভিযোগ রয়েছে, তারা এই মুহূর্তে জেলে। তারা এরকমভাবে কিলবিল করে বেরিয়ে আসছে। আর এটাই হয়তো কোথাও গিয়ে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী অন্যান্য দেশ, এমনকি গোটা বিশ্বের কাছে একটা বড় ভয়ের জায়গা তৈরি করছে। এই নিয়েই আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো, কিন্তু তার আগে শুনতো একটা বিশেষ প্রতিবেদন আমরা তুলে ধরি। একদম বিশেষ রিপোর্ট দেখবো এবং আপনাদের দেখাবো যে জেল থেকে যখন অপরাধীরা বেরিয়ে আসে, তখন সাধারণ মানুষরা কোথায় বেরিয়ে আসে। বাড়ি থেকে বেরিয়ে তারা ভারত বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে রয়েছে এ দেশে আসার জন্য। দেখুন। হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, ভাঙচুর, হানাহানি, লুটপাট এখনো থামছে না। প্রাণ বাঁচাতে বাড়ি ঘর ছেড়ে ভারতে ঢোকার চেষ্টা বাংলাদেশিদের। বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রামের বাসিন্দারা জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ির ধরা দিয়ে ভারতের নিরাপদ আশ্রয়ে আসার চেষ্টা করে। যদিও 0 পয়েন্টে বিএসএফ তাদের আটকে দেয়। বাংলাদেশ থেকে কিছু লোক আসছে এখানে বর্ডারে আসে, ওদিকে নাকি খেচাল টেচাল হয়েছে, এটা শুনতেছি, আমরা খবর টবর দেখতেছি। তো আইসে বর্ডারে আসছে, তো আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওরা আটকাই দিছে, ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে। ওরা সাহায্য চাচ্ছে, ওরা আসছে যে আমরা কিভাবে থাকবো, সুরক্ষা একটা দেখ, না হলে আমাদের কি করবো, আমরা এখানে থাকবো। ওরা এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আসছে, মানে অনেক দূরকার লোক আসছে এখানে, কিন্তু বলা যাবে না যে সাধারণ বর্ডারের লোক নয়, এটা কিন্তু প্রায় 40-50 কিলোমিটার দূরের লোক আসছে আর কি। বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সঙ্গে কথা বলেন বিএসএফ এর আধিকারিকরা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কর্তব্যরত আধিকারিকরা। মঙ্গলবারের পর বুধবার একই রকম ছবি দেখা গেল উত্তর দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বেশ কিছু বাসিন্দারা ভারতে ঢোকার চেষ্টা করছেন। এভাবেই বিস্তীর্ণ এলাকা হেঁটে তারপর সাঁতরে নদী পেরিয়ে ভারতে আসার চেষ্টা করছেন বাংলাদেশিরা। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা।
বাংলাদেশের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, আর সত্যি কি মর্মান্তিক ছবি ধরা পড়ছে। দেখো, চোখে হয়তো জল আসছে, বাঁধও মানছে না। যারা এই মুহূর্তে সেখানে সংখ্যালঘুরা রয়েছেন তারা যেমনটা অভিযোগ করছেন সেখান থেকে পালিয়ে আসবার চেষ্টা করছেন। আর যাই হোক না কেন, অন্ততপক্ষে প্রাণটুকুনি হাতে নিয়ে তারা সেখান থেকে সর্বস্ব খুইয়ে সেখান থেকে পালিয়ে আসবার চেষ্টা করছেন যে অন্ততপক্ষে প্রাণে তো বাঁচি, প্রাণে তো বাঁচুক আমার পরিবারের সদস্যরা। তারা যাই হোক, এই হচ্ছে বাংলাদেশের ছবি, আর এই নিয়ে আমরা আলোচনা করছি যে এটা কতটা আশঙ্কার, কতটা ভয়, এবং সত্যি যে পরিবর্তনটা বাংলাদেশে হলো সেটা কতটা কার্যকরী শুধু নয়, একই সঙ্গে এই বাংলাদেশের আর্থসামাজিক পরিবেশ এমনকি সেখানকার সাধারণ মানুষের জন্য কতটা ভালো হলো। আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝবার চেষ্টা করবো। যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর সতর্পা রয়েছেন, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দমবাবু, আপনাকেও স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষ হয়ে বক্তব্য রাখবেন। ইন্দ্রজিৎ, তোমাকেও স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, প্রাক্তন এনএসজি কর্তা। আপনাকেও স্বাগত জানাই দীপাঞ্জন দা, এবং আপনাকে দিয়ে আমি শুরু করি সকালটা। দীপাঞ্জন দা, কি মনে হয় এই 1 কোটি মানুষ বা তার থেকে বেশি মানুষ তারা যারা আসতে চাইছেন ভারতে, এই মুহূর্তে তারা ভারতে আসলে কি পরিস্থিতি হতে পারে, এবং এই বিষয়টাকে কাজে লাগিয়ে ভারতেও অনুপ্রবেশের আকারে কোনো জঙ্গি ঢুকে যাবে না, কোনো সন্ত্রাসবাদী ঢুকে যাবে না, কারণ জেল থেকে যেভাবে তারা বেরিয়ে আসছে, জেল থেকে যেভাবে তাদের মুক্তি দেওয়া হচ্ছে, কি বলবেন, কি পরিস্থিতি হতে পারে? আমরা সবাই কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছি। শেষ অংশটা আমি ওটা দিয়ে শুরু করছি। এরকম ভাবে জেল ভেঙে বন্দি মানে বেসিক্যালি এরা সন্ত্রাসবাদী মৌলবাদী লোকজন, যাদের শেখ হাসিনা বা যাদের সরকার ওই সময় আওয়ামী লীগ সরকার যাদের অ্যারেস্ট করেছিল বা জেলে পাঠিয়েছিল। দেখো, এই যে সো কল্ড বাংলার বসন্ত বলে যে কিছু লোকজন লাফালাফি করছে, এটাকে আমি শুরু থেকে বলে এসেছিলাম যে এটা তালিবানের পুনরুত্থান, তালিবানের বঙ্গ সংস্করণ। এবং এর পরপর যদি তুমি দেখো, আমি খুব ফাস্ট বলছি যে মানুষকে হত্যা করে তারপর তাদের ল্যাম্পপোস্ট থেকে লটকিয়ে দেওয়া, ঝুলিয়ে দেওয়া, মূর্তি ভেঙে দেওয়া, এই প্রেসিডেন্ট বা এই গণভবন বা সুধা ভবনে যে ভাঙচুর, যেরকম লুটপাট, এগুলো তুমি প্রত্যেক কটা জিনিস কিন্তু তুমি আফগানিস্তানে দেখেছো তালিবান। একটাই জিনিস এখনো বাকি রয়েছে এবং আমার আশঙ্কা সেটাও বোধহয় খুব তাড়াতাড়ি আমরা বাংলাদেশে দেখতে পাবো, সেটা হচ্ছে শিরশ্ছেদ বা বিহেডেড করার ব্যাপার। এবার এই যে জেল ভেঙে বন্দীদের মুক্তি করা, এটাও আমরা তালিবানের পুনরুত্থানের সময় দেখেছি। তো সেম জিনিস আবার এটা কিন্তু বাংলাদেশে হচ্ছে। এবার প্রথম প্রশ্ন যেটা, যে এই যে একটা শরণার্থীদের যদি ঢল আসে তার কি রিপারকেশন বা ইম্প্যাক্ট হতে পারে আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে। দেখো, এই যদি যেটা শুনছি এটা অত্যন্ত ভয়াবহ। যদি 1 কোটি বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ, 95% সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু জনগোষ্ঠীর মানুষ, এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে আর্থসামাজিক পরিস্থিতিটাকে একদম সাংঘাতিকভাবে গড়িয়ে। কারণ যা এমনিতেই পশ্চিমবঙ্গের যা এখন অর্থনৈতিক অবস্থা, এমনিতে তলানিতে চলে গেছে, সেখানে যদি হঠাৎ করে ওই 1 কোটি মানুষ, আমি ধরে নিলাম তার মধ্যে আসাম ত্রিপুরাতে হয়তো 10-12 লাখ মানুষ গেল, কিন্তু যেটা আমরা দেখেছি যে অধিকাংশই কিন্তু পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করবে, যদি সেটা তো ভারত সরকারের সিদ্ধান্ত, যদি পশ্চিমবঙ্গে ঢোকে শরণার্থীদের যদি অ্যালাউ করা হয়, কারণ পশ্চিমবঙ্গ থ্রু দিয়ে তারা রুটি রোজগারের জন্য সারা ভারতে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আর আর্থসামাজিক পরিস্থিতি যেটা, সেটা ছাড়াও আমার যেটা, সেটা নিয়ে সমাজবিজ্ঞানীরা বলতে পারবেন আরো ভালো, অর্থনীতিবিদরা আরো ভালো বলতে পারবেন। আমার যেটা কনসার্ন সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। বেশ দীপাঞ্জন দা, এই জায়গা থেকে আবারও আপনার কাছে আসবো।